অর্থাৎ দেওয়ালের মধ্যে যেভাবে অন্তর্ভুক্তিমূলক আছে, সরকারের ভূমিকার মধ্যে আমরা সেরকম অন্তর্ভুক্তিমূলক দেখতে পাচ্ছি না, বা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বা চিন্তার যে প্রকাশ যেটা দেওয়ালের মধ্যে দেখা যাচ্ছে, সেটা আমরা অনেক ক্ষেত্রেই সরকারের সাথে সম্পর্কিত লোকজনের কথাবার্তার মধ্যে পাওয়া যাচ্ছে না। সরকারের ভূমিকা এই প্রত্যাশার সাথে খুব তাল মিলিয়ে চলছে, এটা বলা যায়। কি কারণে ৭১ থেকে ২৪ বিচ্ছিন্ন হবে? ৭১-এ বাংলাদেশের ইতিহাসে বা এই জনপদের মানুষের ইতিহাসে এটা শুধুমাত্র যেভাবে বলা হয় যে মহান বাঙালি জাতি, এটা ঠিক না। আসলে এটা বাঙালি ছাড়াও অন্যান্য জাতীয় ৭১-এর মুক্তিযুদ্ধে লড়াই করেছে, শুধু বাঙালি জাতি করেনি, অন্যান্য জাতিও করেছে। তার মধ্যে ৭১ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় একটা প্রতিরোধের জায়গা, জনগণের অভ্যুত্থানের জায়গা, জনগণের বলা যায় যে আত্মবিশ্বাসের জায়গা। পাকিস্তানের বাহিনীর মতো এত বড় শক্তিশালী একটা বাহিনীকে মোকাবেলা করার সাহস এই অঞ্চলের মানুষ দেখাতে পারবে ৭১ সালে। যে এক সময় ছিল ১:৩০, সেই বৈষম্যটা বেড়ে ২০১৬ সালে হয়েছে ১:৬০, আর ২০২২-এর পরে হয়েছে ১:১০০-রও বেশি। তার মানে ক্রমাগতভাবে নিচের অংশের মানুষের আয়টা, আপেক্ষিক আয়টা কমেছে, উপরের অংশের আপেক্ষিক আয়টা বেড়েছে। মৌলিক অধিকারের যে জায়গাটা আছে, মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের কারণে, মুক্তিযুদ্ধের চাপে সংবিধানের মধ্যে অনেকগুলো অধিকারের কথা লেখা হয়েছে। অবিশ্বাস্য মনে হবে যে এখনো সংবিধানে আছে এই কথাগুলো, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। এইটা যে আছে, এই থাকার কারণ হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের কারণে, চাপে, প্রভাবে এই সংবিধানের মধ্যে এই জিনিসগুলো, জনগণের অধিকারের বিষয়গুলো আছে। ৭১-এর অর্জন, যেটা মুক্তিযুদ্ধের অর্জনের সাথে ২৪-এর গণঅভ্যুত্থান যোগ করবে, কিন্তু বিয়োগ করা যাবে না কিছু। এই বৈষম্যহীন বাংলাদেশে তাহলে বৈষম্যের কারণগুলো তো অনুসন্ধান করতে হবে। এখানে যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে, বিভিন্ন ধারা উপধারা ধরে, সেগুলির ব্যাপারে আমি পড়ে দেখেছি, এগুলি মোটামুটিভাবে আমি একমত। এগুলি হয়তো শব্দের কিছু থাকবে, কিন্তু আমি মোটামুটি একমত। যে জায়গাটা আরো স্পষ্ট করতে হবে সেটা হচ্ছে যে এই মৌলিক অধিকার যদি নিশ্চিত করতে হয়, তাহলে অর্থনৈতিক নীতিমালায় কি ধরনের পরিবর্তন আনতে হবে। শিক্ষা, চিকিৎসা, যদি এই দুইটা ধরি, সলিমুল্লাহ খান বলেছেন যে শিক্ষা কেন সকলের অধিকার থাকবে না, রাষ্ট্রের দায়িত্ব থাকবে না কেন? এটা যখনই আমরা এই বিষয়ে কথা বলি, তখনই বলে যে বাংলাদেশের পয়সা কোথায়, বাংলাদেশের এত টাকা পয়সা নেই। জিডিপি শতকরা মাত্র 2 ভাগেরও কম শিক্ষা খাতে এখন ব্যয় করা হয়। আন্তর্জাতিকভাবে বহু দেশ আছে, এবং আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যেই বাংলাদেশ হচ্ছে সবচেয়ে কম খরচ করে শিক্ষার পেছনে। তাইলে আপনি যদি শিক্ষা এবং চিকিৎসাকে রাষ্ট্রের দায়িত্বের মধ্যে নিয়ে আসতে চান, তাহলে তো রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের পুরো ঘাটটা তো অন্যদিকে ঘুরাইতে হবে। ঘাটটা তো এখন ঘোরানো আছে কর্পোরেট গ্রুপ, বিশ্বব্যাংক, IMF, এডিবির দিকে। এই অন্তর্বর্তী সরকারের সময় সরকারের ঘাটটা কিন্তু এই পরিবর্তন হয়নি। তো সেটা যদি ঘোরাতে হয়, তাহলে অর্থনৈতিক নীতিমালার সামগ্রিক পরিবর্তনটা আসতে হবে। তো গণঅভ্যুত্থানের পরে এগুলো নিয়ে না বিভিন্ন অভিযোগ আছে, বা উদ্বেগের বিষয় আছে, দুশ্চিন্তার বিষয় আছে। মানে আর কিছু যদি নাও হয়, দুটা সাফল্যকে স্বীকার করতে হবে। একটা সাফল্য হচ্ছে এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা মানে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং খুবই অত্যাচারী একটা শাসক গোষ্ঠী, তাদের পতন হয়েছে। দ্বিতীয় সাফল্যটা হচ্ছে এই যে সারা দেশে আলতাফ পারভেজের ভাষ্য অনুযায়ী ঢাকা শহর কিংবা আরো কিছু জায়গায় যে বিভিন্ন রকম, শুধু ঢাকা শহর না, অন্যান্য জায়গাতে হচ্ছে, এই যে বহু রকম আলোচনা হচ্ছে, প্রস্তাব হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের সম্ভাবনা মানুষজন দেখতে পাচ্ছে, কিংবা সম্ভাবনা বাস্তবায়নের কথা বলছে, বিতর্ক হচ্ছে বিভিন্ন ধরনের। এটা হচ্ছে দ্বিতীয় সাফল্য। ২০২৪ সালের ৭ই জানুয়ারির নির্বাচনটা তারা যখন পার করে দিল, তখন পুরো সামাজিক একটা মানে পুরো সমাজের মধ্যে আপনি বলতে পারেন সোশ্যাল ডিপ্রেশন, মানে সামাজিকভাবে একটা বিষণ্ণতা তৈরি হয়েছিল। যে এমনি তো ব্যক্তির ডিপ্রেশন আমরা জানি, কিন্তু পুরো সমাজই একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছিল, মনে হয় একটা বিষণ্ণতার মধ্যে, যে মনে হয় এই পরিস্থিতির কোনো পরিবর্তন আর হবে না, এরকম একটা অবস্থা। কিন্তু তারপরে যেভাবে পরিবর্তনটা হলো, সেটা সলিমুল্লাহ খান বলেছেন এবং আমাদের আগের বক্তারাও বলেছেন। এই যে আগের, এটা তো জুলাই আগস্টে হয়েছে, কিন্তু জুলাই আগস্টের ঘটনাই শুধু না, আসলে
গত 15 বছর ধরে বহু রকম আন্দোলন হয়েছে, সরকারের অত্যাচারের কারণে বহু রকম ক্ষোভ জমা হয়েছে, জিনিসপত্রের দাম থেকে শুরু করে মানুষের তো অর্থনৈতিক সংকট কিংবা জিনিসপত্রের দাম বৃদ্ধি, তার আর্থিক নিপীড়ন, বেকারত্ব, এগুলি তো মানুষকে অনেক ভোগায়। কিন্তু অত্যাচারটা মানুষকে খুবই ক্ষুব্ধ করে। আমরা জানি যে ঢাকা শহরে একেবারে একটা হকার যে একটা ঝাঁকা নিয়ে বসে, কিংবা রিক্সা চালক, সেখান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের হল, সমস্ত জায়গায় এমন একটা অত্যাচারের অবস্থা তৈরি হয়েছিল, কোনো মানুষের পক্ষে নড়াচড়া করা, কথাবার্তা বলা কিংবা কাজকর্ম করা কোনো কিছুই, পুঞ্জীভূত রোগ সেটার প্রকাশ, সেটি 15 জুলাইয়ের পর থেকে সারা বাংলাদেশে ঘটেছে এবং তার মধ্যে দিয়ে এটা পতন হয়েছে। এখন পতনের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে, এই যে সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে ঐক্য, সংহতি, প্রত্যাশা তৈরি হয়েছে, সেটারই আমরা প্রতিফলন, এই যে আজকের আলোচনাও সেটার একটা প্রতিফলন। এই যে প্রত্যাশাটা তৈরি হয়েছে সেটা কিভাবে বাস্তবায়ন হবে, কি ভাবে অগ্রসর হলে বাস্তব, সরকারের ভূমিকা এই প্রত্যাশার সাথে খুব তাল মিলিয়ে চলছে এটা বলা যায়।